যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভৌতিকতার সকল লিসনার্সগণ আপনারাও আশা করি অনেকটাই ভালো আছেন। আমি মাসুদ। ভৌতিকতায় এটাই আমার দ্বিতীয় ঘটনা। যদি ঘটনাটি সিলেক্ট হয় তাহলে অনেক ঘটনা পাঠাবো। যে ভাই লেখার মধ্যে বিন্দু মাত্র ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি মেজবাউল হোসেন মাসুদ, বাসা মুন্সিগঞ্জ থানা, সিরাজদি খান থানার বালুরচর ইউনিয়নের কোনো একটি গ্রামে। আমি সৌদি আরব দাম্মাম সিটির আল-হাসাতে কর্মরত আছি। যে ভাই মেসেঞ্জার গ্রুপে জগৎ আছে যেখানে আমি হোস্টিং করি। নয়াবাড়ি মিউজিক ব্যান্ড নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি আছি। আর দেরি করবো না, চলে যাই ঘটনায়। ঘটনার আগে কথা বলার জন্য অনেক দুঃখিত। জিফ ভাই, আমার বেশ কিছু কবুতর ছিল, প্রায় 21টা। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি কবুতরের দরজাটা ভালো করে বন্ধ করে রাখি, কিন্তু একদিন দরজাটা বন্ধ করতে বলেছিল না। পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখতে পাই আমার প্রত্যেকটা কবুতরের মাথাবিহীন দেহটা নিচে পড়ে আছে। এটা দেখে আমার এতটা কষ্ট লাগে যে আমি যেন কান্না করে দিই। তখন আমার নানু মাওলা কবিরাজ আমাদের বাসায় ছিল। আমার কান্না শুনে নানু ভাই আমাকে মাওলা কবিরাজ বাইরে আসলো। এসে দেখলো যে প্রত্যেকটা কবুতরের মাথাবিহীন দেহ মাটিতে পড়ে আছে। তখন মাওলা কবিরাজ আমাকে বলল, নানু ভাই কান্না করিস না, তোকে আমি আবারও কবুতর কিনে দেবো, আনে টেনশন করিস না। এটা বলে নানু ভাই আমাকে ঘরে নিয়ে গেল আর বলল, তোর এই কবুতরের অবস্থাগুলো দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। তাই তোকে একটা ঘটনা বলি। আমিও ঘটনা শুনতে বসে গেলাম নানুর পাশে। এখন আমি নানুর ভাষায় বলছেন আমার নানা ভাই মাওলা কবিরাজ। একদিন বিকেলে আমি ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একজন আমাকে ডাকলো, মাওলা কবিরাজ বাসায় আসেননি? তখন আমি বললাম, হ্যাঁ, কে কে ডাকছেন আমাকে? বাইরে গিয়ে দেখি 4-5টা লোক দাঁড়িয়ে আছে। একজন আমাকে সালাম দিল, বললো, আসসালামু আলাইকুম। তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আপনারা কারা আর আমাকে কেন ডাকছেন বলুন তো? তখন সে লোকগুলো বললো, আমাদের বাসান কবিরাজ মশাই, আমাদের গ্রামটারে বাসান, ওই শয়তানটা আমাদের সবাইরে মেরে ফেলবে, দয়া করে আমাদেরকে বাসান। তখন আমি বললাম, আরে কান্না করবেন না, আসুন ভিতরে, আসুন ভিতরে এসে বসুন। লোকগুলোকে নিয়ে আমি ঘরে গেলাম, তারপর ওদেরকে বসতে দিলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে সবটা খুলে বলুন আমাকে, কিচ্ছু লোকাবেন না কেমন? লোক হলে কিন্তু আপনাদেরই বিপদ, বুঝতে পেরেছেন? তখন সেই লোকগুলো থেকে একজন আমাকে বলতে শুরু করলো, আমরা অনেক দূর থেকে এসেছি, ফরিদপুরের পদ্মা নদীর ধারে ছোট্ট একটি গ্রামে আমরা থাকি। গ্রামটার নাম সবুজনগর। সবুজ শ্যামলে ভরা আমাদের গ্রাম। আমাদের গ্রামের সবাই খুব ভালোভাবেই বসবাস করছিল। একদিন হঠাৎ করে ওই গ্রামের এক লোক মারা যায়। তার জানাজা শেষ করে বিকেলের মধ্যেই দাফন কার্য শেষ করে ফেলি। আর সেদিনে নেমে আসলো এক অভিশপ্ত রাত। পরদিন সকালে গ্রামের কিছু লোক কবরস্থানের পাশ দিয়ে তাদের জমির দিকে যাচ্ছিল। হঠাৎ দেখে রাস্তার ধারে পড়ে আছে একটা মরা দেহ। লোকগুলোর সামনে গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সবাই যেন ভয় থরথর করে কাঁপছিল। ওদের মধ্যে একজন ওখানেই অজ্ঞান হয়ে যায়। সবাই তাকে ধরাধরি করে গ্রামে নিয়ে আসে। তারপরে গ্রামের সবাইকে এই ঘটনাটি বলা হয়। গ্রামের সবাই চলে যায় কবরস্থানের সেই জায়গায়। আর সেখানে গিয়ে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। সবাই দেখে কালকের মাটি দেশের লাশটা পড়ে আছে রাস্তার ধারে। লাশটার শরীরে মাথা নেই, কে যেন মাথাটা টেনে ছিঁড়ে ফেলেছে। পেটে নাড়ি ভুড়ি কিছুই যেন ছিল না, বুকের কলিজাটাও ছিল না, শুধু বডিটা পড়েছিল। এটা দেখে গ্রামের সবাই বেশ আতঙ্কিত হয়ে যায়। তারপর আমারও সেই লাশটাকে কবর দিয়ে আমরা চলে আসি। এরপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর আজব ঘটনা। প্রতিদিন একটা করে মরদেহ আমাদের গ্রামের সামনে পড়ে থাকতো। লাশটি কোথা থেকে আসতো কেউ জানে না। দেহটির শরীরে মাথা থাকতো না, পেটের নাড়ি ভুড়ি আর কলিজা কিছুই যেন থাকতো না, শুধু দেহটা পড়ে থাকতো। কিছুদিন পর আমরা সবাই মিলে একটা কবিরাজ নিয়ে আসলাম। কবিরাজ আমাদের গ্রামে পা রাখতেই বলল, আমায় ক্ষমা করবেন, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না, বুঝতে পেরেছেন? আপনারা বড় কোনো কবিরাজ দেখান। এইটা বলে সে কবিরাজ চলে যায়। এরপর আমরা একজন তান্ত্রিককে নিয়ে আসলাম। তান্ত্রিক আমাদের গ্রামে এসে একটা যজ্ঞ করলো। তারপর বলল, আমার কিছু জিনিস লাগবে, আমি এগুলো কালকে নিয়ে আসবো, কেমন? এখানে অনেক ভয়ঙ্কর খারাপ শক্তি আছে,
এইটা বলে সে তান্ত্রিক চলে যায়। পরদিন সকালে সবাই দেখে তান্ত্রিকের মাথাবিহীন দেহটা পড়ে আছে আমাদের গ্রামের সামনে। জাফর ভাই, একটু ভাবুন তো, এরকম একটা লাশ যার কোনো মাথা নেই, পেটের নাড়ি ভুঁড়ি কিংবা কলিজাও নেই, আপনার কাছে কেমন লাগবে? কতটা ভয় পাবেন? তারপর গ্রামের সবাই প্রচন্ড ভয় পেতে শুরু করলো। যতই কবিরাজ তান্ত্রিক আসতো সবাই একইভাবে মারা যেত। তারপর একদিন রাতের বেলায় গ্রামের কিছু লোক স্বপ্নে দেখে একটা অবধ তাদেরকে বলছে, জানোয়ারের বাচ্চারা, আর যদি কোনো কবিরাজ তান্ত্রিক গ্রামে নিয়ে আসিস তাহলে তোরা সবাই মরবি, তোদেরকে এইভাবে খাবো আমি। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। সকালবেলা সবাইকে যখন স্বপ্নের কথা বললাম, সবাই বলল আমরাও এই স্বপ্নে দেখেছি। সবাই অনেকটাই ঘাবড়ে যায় আর সবাই বলল, চলো আমরা কোনো বড় খজুর নিয়ে আসি। তখন একটা কবিরাজের কাছে গেলাম, আর এটাই ছিল আমাদের সবচাইতে বড় ভুল। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে পুরো ঘটনাটা খুলে বললাম। সবটা শুনে কবিরাজ বলল, আপনারা আজকে চলে যান, কাল বিকেলে আমি আপনাদের গ্রামে যাবো, কেমন? এটা শুনে আমরা সবাই চলে যাই। সেদিন সকালে মানুষের চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে যায়, আর বের হয়ে দেখি গ্রামের সবাই এক জায়গায় যেন জড়ো হয়ে আছে। আমি তাদের ওখানে গেলাম, গিয়ে যেটা দেখি সেটা দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। আমার রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, বরফ হয়ে গেল। এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি কালকে যে কবিরাজের কাছে গিয়েছিলাম, যেই কবিরাজ বলেছিল আমাদের গ্রামে আসবে, সেই কবিরাজের মাথাবিহীন দেহ আমাদের গ্রামের সামনে পড়ে আছে। মাথাটা যেন টান দিয়ে কেউ ছিঁড়ে ফেলেছে, এখন রক্ত গল গল করে পড়ছে। পেটটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে, পেটে নাড়ি ভুড়ি কলিজা কিছুই নেই, শুধু নিথর দেহটা পড়ে আছে। এটা দেখে আমরা সবাই বেশ ভেঙে পড়ি। আমরা ভাবি হয়তো আর কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাবো না আমরা। তারপর হঠাৎ আমাদের গ্রামে একটা পাগল আসলো। সেটা কি পাগল নাকি আমরা ঠিক জানি না, তবে সেই মানুষটাই আমাদের আপনার ঠিকানা দিয়েছে। আপনি আমাদেরকে একটা অভিশাপ থেকে মুক্ত করুন, আমাদের গ্রামকে বাঁচান, দয়া করে আমাদের সাথে চলুন মাওলা কবিরাজ। এইটা বলে সে লোকগুলো অজরে কাঁদতে লাগলো। তখন মাওলা কবিরাজ বলল, কি সেই শক্তি যে মানুষ কেমন নির্মম ভাবে হত্যা করতেছে, আর কেন বা আপনাদের গ্রামকে টার্গেট করছে? তখন সেই লোকগুলোর মধ্যে থেকে একজন লোক ভয় ভয় আমার দিকে তাকাচ্ছিল আর বলল, জেফর ভাই, মাওলা কবিরাজ যে লোকগুলোর কথা বলেছিল পুরো ঘটনা বলতে, কিন্তু সেই লোকগুলো একটা রহস্য লুকিয়ে রেখেছিল। সেটা হলো শয়তানটাকে তাদের গ্রামে তারা নিজেরাই আহ্বান করেছিল। আর কিভাবে করেছেন সেটা একটা টুইস্ট হিসাবে রেখে দিলাম, একটু পরেই জানতে পারবেন। তখন মাওলা মিয়া সেই লোকগুলোকে বলল, আচ্ছা আপনারা চলে যান, আমি আমি আপনাদের গ্রামে যাব, কেমন? কালকে যাব। তখন সেই লোকগুলো গ্রামে ফিরে যায়। সেই রাতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেই গ্রামের একজন নারী সন্তান সম্ভব ছিল। হঠাৎ তার প্রসবের ব্যথা শুরু হয়ে যায়। তার স্বামী করিম মিয়া সব ভয় বুকের ভেতরে চেপে বেরিয়ে পড়ে এবং দায় নিয়ে আসতে থাকে। এবং দায় হলো যারা নর্মাল ভাবে বাচ্চা ডেলিভারি করে আর কি। করিম মিয়া বাইরে যাওয়ার পর সেই পিশাচটা ঘরের ভেতরে চলে আসে। করিম মিয়ার স্ত্রী সে অবরটাকে দেখে ভয় থরথর করে কাঁপতে শুরু করে। কি বিশ্রী তার রূপ, লম্বা দুটো শিং, মুখটা শিয়ালের মতো, দাঁতগুলো লম্বা লম্বা, দাঁত দিয়ে টপ টপ করে পচা মাংস আর রক্ত পড়ছে। তার পুরো শরীর থেকে রীতিমতো আগুনের জ্বলন্ত লাভা টকবক টকবক করে ফুটছে। তার রূপ দেখে করিম মিয়ার স্ত্রী নাক মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়। অবরটা তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে আর হাসতে শুরু করলো আর বলল, তোরা সবাই মরবি। আমাকে আহ্বান করার দুঃসাহস দেখেছিস? এত বড় করিজা তোদের আদম সন্তান, তাই তোদের এই করিজা আর মাথা আমি আলাদা করে ফেলবো। পুরো গ্রামকে আমি ধ্বংস করে ফেলবো। সবাই মরবি, কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। এই বলে সে মহিলার পেটের উপরে শয়তানটা ধারালো নখ দিয়ে এক টান দিয়ে রীতিমতো পেটের ভিতরের দিক দিয়ে খণ্ডিত করে ফেললো। পেটে থাকা বাচ্চাটির টান দিয়ে রীতিমতো বের হয়ে আসে। তারপর বাচ্চাটির মাথাটাকে টানে ছিঁড়ে ফেলে। আস্তে আস্তে বাচ্চাটিকে কটমট করে চিবে চিবে খেয়ে ফেলে। আর সেই নারীর মাথাটিকে টান দিয়ে ধর থেকে ছিঁড়ে রীতিমতো মাথাটা ঢুকিয়ে ফেলে। আর কি বিভৎসভাবে চিবে চিবে মাথাটাকে খেয়ে ফেলে। তারপর এক টানে বুকটাকে রীতিমতো ছিঁড়ে কলিজাটা বের করে নিয়ে আসে। আর কলিজাটা নিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। করিম মিয়া যখন বাসায় আসে, বাসায় এসে তার স্ত্রীর নিথর দেহটা পড়ে থাকতে দেখে।
সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর দায়ার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে। আর এই অবস্থা দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়। সবাই করিম মিয়াকে ধরে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরায়। আর অন্যদিকে আমি এক প্রতাপশালী জিন মুস্তাকিমকে স্মরণ করি। সাথে সাথে ঘরটা সুগন্ধিতে ভরে যায়। আর শীতল একটা বাতাস যেন চারিদিকে প্রবেশ করলো। বোধময় কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম মাওলা হুজুর, কেমন আছেন? আপনি আমায় ডেকেছেন, কিছু কি হয়েছে? তখন আমি বললাম, হ্যাঁ এটা তো সমস্যা হয়েছে। এইটা বলে জিনকে পুরো ঘটনা খুলে বললাম। আর বললাম, আপনি একটু এগিয়ে গিয়ে দেখেন না কোনো সমস্যা হয়েছে নাকি। তখন মুস্তাকিম জিন বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। এইটা বলে মুস্তাকিম জিন সেখান থেকে চলে গেল। 1 ঘন্টা পর মুস্তাকিম জিন আবারও ফিরে আসে। তার মুখে যেন একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। তখন আমি বললাম, মুস্তাকিম কি হয়েছে আপনার? আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? তো তখন সেই মুস্তাকিম জিন বলল, হুজুর এটা কোনো সাধারণ জিন নয়, এটা অন্ধকার জগতের বাদশা, যার রূপ দেখতে মানুষ রক্ত বমি করতে করতে মারা যায়। বলতে গেলে জাহান্নামের এক অংশের শয়তান। স্বয়ং কাল সিন্ধু এসেছে ওই গ্রামে, কিন্তু কাল সিন্ধু এমনি আসে না, একমাত্র ওকে আহ্বান করলে আসে। আর আমার পক্ষে কাল সিন্ধুর সাথে লড়াই করা সম্ভব নয়, আমি কখনোই কাল সিন্ধুর সাথে পারবো না। তখন আমি বললাম, তাহলে কি সাদ্দাতকে ডাকবো নাকি? মুস্তাকিম জিন বলল, না হুজুর, মালিক একটা বিশেষ কাজে ব্যস্ত আছে, তাকে এখন না ডাকলে ভালো হবে। আপনি কাল বিকেলে ওই গ্রামে চলে আসবেন, আমি আমার সকল অনুসারীদের নিতে সময় মতো চলে আসবো। আর হুজুর কেউ তো আছে কাল সিন্ধুকে আহ্বান করেছে। তখন আমি বললাম, তাহলে কি গ্রামবাসী আমার কাছে কিছু লুকিয়েছে নাকি? হ্যাঁ। মুস্তাকিম জিন তখন বলল, হ্যাঁ তা হতে পারে। আপনি একটা কাজ করুন, কালকে ওই গ্রামে যাবেন, পুরো ঘটনাটা জানার চেষ্টা করবেন। আমি এখন আসি হুজুর, কাল সময় মতো চলে আসবো। এই বলে সে মুস্তাকিম জিন চলে গেল। প্রিয় লিসনার্সগণ, কি ভাবছেন মাওলা কবিরাজ কাল সিন্ধুকে মারতে পারবে? আর কাল সিন্ধু মরে গেলে কি সমস্যার সমাধান হবে? এ সকল রহস্য পরবর্তীতে নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন, অবশ্যই পরবর্তী লেখা শুরু করব। আশা করি পরবর্তীতে পর্বে অবশ্যই ভয় এবং টুইস্ট থাকবে, যে আপনাদের ভালোবাসা পেটের নেক্সট পার্ট লেখা শুরু করব। আর লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনাটা অনেক বড় হতে চলেছে। ঘটনাটা আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, এটি মিসবাহুল হোসেন মাসুদ। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাসুদ ভাই স্টোরিটা কিন্তু অসম্ভব রকম ফাটাফাটি স্টোরি ছিল, অ্যান্ড মনের মতো স্টোরি ছিল। দ্যাট ইজ আ ব্রিলিয়ান্ট স্টোরি বলতে হবে। খুবই ভালো একটা স্টোরি ছিল, বিকজ স্টোরি লাইন বলেন বা স্টোরি টেলিং সব কিছুই মনের মতো সুন্দর ছিল। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অসম্ভব রকম ভালো লেগেছে। স্টোরি টেলিং থেকে শুরু করে সব কিছু অনেক ভালো ছিল। বাট ভাই আর একটু বড় করা হচ্ছিল না, মানে 15 মিনিটের না করে আপনি একবারে পুরো স্টোরিটা লিখে ফেলতে পারতেন। বাট ইটস ওকে, নো প্রবলেম, যেহেতু আপনার লেখা ভালো, প্লাস আপনি পরবর্তী পার্ট লেখার চিন্তা ভাবনা করছেন, আপনি দ্রুত দেরি না করে পরবর্তী পার্টটা লিখে ফেলুন। আই হোপ যে আপনার পরবর্তী পার্ট সবাই অনেক বেশি পছন্দ করবে। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আজকে কিন্তু আপনাদের জন্য বেশ অনেকগুলো স্টোরি আছে, চলে যাচ্ছি সরাসরি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জফি খান ভাই, আমি ভৌতিকতার একজন নিয়মিত পাগলা ফ্যান। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তারপরও জিজ্ঞেস করলাম কেমন আছেন, কারণ মানুষের শরীর সবসময় ভালো থাকে না। আশা করি আপনি এবং সম্মানিত লিসনার্স ভাই এবং বোনেরা সবাই ভালো আছেন। আমি জুমাদার সাব্বির হোসেন, আমার বাড়ি বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নের বাগপুরা গ্রামে। বেশি কথা না বলে চলে যাই জেফরি ভাইয়ের মধুর কণ্ঠে ঘটনা শুরু করি। এটা আমার লেখা ভৌতিক
কথায় ষষ্ঠ ঘটনা। আশা করি সবাই এক ভয়ের জগতে হারিয়ে যাবেন। এটা আমার মামার কাছ থেকে শোনা তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা। বলছেন, মামা শোনো ভাগ্নে, এটা আমার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। আমি তখন বাটি কাটার দলের সাথে কাজ করতাম। আমার বয়স তখন 18 কিংবা 19 হবে। একদিন আমি বাজারে গেলাম বাজার করবার জন্য। এর পরের দিন কোথায় কাজে যাব সেটা ঠিক করার জন্য। যাই হোক, আমি বাজারে গিয়ে তখন 2টি ইলিশ মাছ কিনলাম। তখন 30 কিংবা 40 টাকায় ইলিশ মাছ পাওয়া যেত। আমার বাজারের কাজ সারতে সারতে অনেকে দেরি হলো। তখন প্রায় রাত 10টার বেশি বাজে। তখন আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়ি থেকে বাজার অনেক দূরে ছিল, তা প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। তখন আমি শর্টকাট রাস্তা হিসেবে বিলের পথ ধরে যাব বলে ভাবলাম। যাই হোক, আমি রওনা দিলাম। হাঁটছি বিলের যখন আমি মাঝামাঝি প্রায়, তখন চারদিকে কেমন যেন একটা পচা মাছের গন্ধ আমার নাকে আসলো। সেদিন ছিল অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ও জেফরি ভাই, একটা কথা বলা হয়নি, আমার মামা ছিলেন আগের মানুষ, খুব শক্তিশালী এবং সাহসী। আর আগে এইসব জিনের উৎপাত ছিল খুব বেশি। তো যাই হোক, ঘটনায় যাই। মামা হঠাৎ করে পচা গন্ধ তার নাকে আসলো। তখন সে বুঝতে পারে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই সে একটা সিগারেট জ্বালালো এবং হাঁটতে থাকে। তখন সে খেয়াল করে তার পিছে পিছে কে যেন কানাঘুষা করতে করতে এগিয়ে আসছে। একবার তার পেছনে যাচ্ছে, আমারও সামনে যাচ্ছে। মামা তখন বলে উঠলো, আমাকে ভয় দিয়ে কোনো লাভ নেই, আমি তোদের ভয় পাই না। তখন মামার পেছন থেকে কর্কশ কণ্ঠে অনেকগুলো কণ্ঠ একসাথে বলে উঠলো, সালমান, তোর হাতের মাছ দুটো অনেক দিন মাছ খায় না, দিয়ে দে আমাদেরকে। ও জেফরি ভাই, আমার বলা হয়নি আমার মামার নাম হচ্ছে সালমান ফার্সি। যাই হোক, মামা কোনো কিছু না বলে তাড়াতাড়ি হাঁটতে থাকে। যখন মামা বাড়ির সামনে যায়, তখন পেছন থেকে আবারও সেই কর্কশ কণ্ঠে বলে ওঠে, সালমান, কাজটা কিন্তু ভালো করলি না, আমাদের মাছটা না দিয়ে ভালো করলি না, প্রতিদান দিতে হবে তোকে। তখন মামা বাড়িতে আসে এবং মামিকে বলল মাছ দুটি ভাজি করতে। মামি তখন মাছ করতে করতে শুরু করেন। তারপর রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে শুরু করে। তখন রান্নাঘরের পাশে ছিল বাগান। রান্নাঘরের পাশ থেকে কি যেন বলে উঠল, কিরে, মাছ ভাজছি, আমাকে দে, আমাকে একটু দে না খাই। তোর বরের কাছে চাইলাম, দিল না, এগুলো একটু দে না খাই। জেফরি ভাই তখনকার মানুষ ছিল খুব সাহসী। আমার মামিও তার ব্যতিক্রম ছিল না। তিনি বললেন, মাছ খাবি তাহলে তোর হাতটা একটু বাড়িয়ে দে, আমি মাছ দিচ্ছি। এই বলে তিনি খুন্তিটা চুলোর ভেতর থেকে দিয়ে দেন এবং গরম করেন। যেই না সে অববটি তার হাত বাড়িয়ে দেয়, তখনই মামি তার হাতে গরম খুন্তি ঠেসে ধরেন। তখন অববটি অনেক চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না, তোকে ছাড়বো না। এই বলে সেখান থেকে চলে যায়। তখন মামুনি ঘরে আসে আর মামাকে সমস্ত ঘটনা খুলে বলে। মামা তখন বলল, তোমার কাজটা মোটেও করা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। তখন রাতের খাওয়া দাওয়া করে মামা ঘুমিয়ে পড়ে। জেফরি ভাই মামারা তখন কাজে যেত অনেক দূরে এবং অনেক সকালে অন্ধকার থাকতে থাকতে যেতে হতো, সকাল হয়ে যেত। তো যাই হোক, ঘটনায় ফিরে যাই। রাতে মামাকে এসে তার নাম ধরে ডাকতে থাকে, এই সালমান, তাড়াতাড়ি কাজে যেতে হবে না, দেরি হয়ে যাবে কিন্তু, ওঠো। তখন মামা ডাক শুনে রীতিমতো ঘুম থেকে উঠে পড়ে এবং ভাবতে থাকে হয়তোবা তার সাথে কাজে যাওয়ার জন্য তাকে রফিক ডাকছে। অত কিছু না বুঝে মামা রেডি হয়ে কোদাল দিয়ে রওনা দিয়ে বের হয়ে যায় এবং এটা দেখে রফিক তার আগে হাঁটছে। মামা তখন ভাবলো হয়তোবা দেরি হয়ে গেছে, তাই সে জোরে জোরে হাঁটছে। তখন মামা আরো জোরে জোরে হাঁটা শুরু করলো, কিন্তু কিছুতেই তার সাথে কোনোভাবেই যেন পেরে উঠছে না মামা। তখন মামা কাজের স্থানে চলে যায় এবং দেখে রফিক দাঁড়িয়ে আছে। তখন মামা জিজ্ঞেস করলো, কিরে রফিক, আর সবাই কোথায়, ওরা আসবে না? তখন রফিক বলল, আমাদের আগে বাটি কাটা শুরু করতে হয় বলেছি, ওদের আসতে একটু দেরি হবে। তখন মামা আর কিছু না বলে মাটি কাটা শুরু করে দেয়। তখন মামা খেয়াল করলো, মামা যতই মাটি কাটে না কেন, রফিক একা সবকিছু নিয়ে যাচ্ছে। মামা তখন হতভম্ব হয়ে যায়। তখন মামার মনে একটু খটকা লাগে। মামা তখন বিশাল বিশাল মাটির চাং কাটতে শুরু করলো। তখন তাও যেন রফিকের নিমিষে নিয়ে চলে যায়। তখন মামা বুঝতে পারে তার সাথে খারাপ কিছু করতে শুরু করেছে। তখন রফিক মামাকে বলল, তোর হাতের কোদালটা দিয়ে দে, আমি মাটি কাটি। তখন মামা বুঝতে পারে কোদালটা দিলে আমি শেষ। তখন মামা ফজরের আজানের জন্য অপেক্ষা করতে থাকে, তাও যেন আজান দিচ্ছিল না। একটা সময় মামা অজ্ঞান হয়ে পড়ে যায়।
বাকি ঘটনা মামার ভাষায় বলছি। তার আগে আমার কানে ফজরের আজান আসে। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে, তখন দেখতে পাই আমি বাড়িতে এবং আমার চারপাশে আমার সাথে রফিক, ইউনুস, লোকমান দাঁড়িয়ে আছে। তখন আমি জিজ্ঞেস করি, আমি এখানে কিভাবে এলাম? তখন রফিকে বলা শুরু করলো, আমি যখন তোকে ডাকতে গিয়েছিলাম না, তখন গিয়ে শুনি তুই নাকি 2 ঘন্টা আগে চলে গিয়েছিস। আমি বিষয়টা বুঝতে পারি, তখন তাড়াতাড়ি সবাইকে নিয়ে তাড়াতাড়ি তোর কাছে চলে আসি। গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন থেকে তোর রীতিমতো ধরে করে বাসায় নিয়ে আসলাম। এই বলে সে শেষ করে। তখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এরপরে আল্লাহ আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন। তারপরে কিছুদিন ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আমার স্ত্রী মানে তোর মামি পাশের বাড়ি থেকে সন্ধ্যার সময় বাড়িতে আসছিল। তখন হঠাৎ করে পেছন থেকে কিছু ডাক দিল। সে পেছন ফিরতেই সে দেখে একটা অপর তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে অনেকটা ভয় পেয়ে যায়। অপরটা ছিল কাফনের কাপড় পরা। তখন অপরটি বলে উঠল, তুই আগের দিন আমার হাত পুড়িয়ে দিয়েছিস, এখন তোকে কে বাঁচাবে রে, কে বাঁচাবে? এটা বলে সে আবরটা একটা থাপ্পড় মারে। তখন তোর বামনে চিৎকার করে বেহুশ হয়ে যায়। আমি তখন চিৎকার শুনে বাইরে চলে আসি এবং দেখতে পাই সে মাটিতে পড়ে আছে। তখন আমি বুঝতে পারি তার সাথে খারাপ কিছু করেছে। তখন তাকে আমি বাড়িতে নিয়ে আসি এবং মসজিদে ইমাম সাহেবকে ডেকে আনি এবং ইমাম সাহেব ঝাড়ফুঁক করেন, পানি পড়া দিয়ে চলে যান। তার কিছুক্ষণ পরে তোর মামানি জ্ঞান ফেরে। তখন সে কিছুতেই কিছু বলতে পারছিল না, তার মুখে অনেকটাই যেন বাঁকা হয়ে গিয়েছিল। তারপর দিন সকালে আমি কবিরাজের উদ্দেশ্যে বের হয়ে যাই। অনেক খোঁজাখুঁজি করার পর একজন কবিরাজকে খোঁজ পাই। তারপর কবিরাজকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসি। তখন কবিরাজ আমাকে বিভিন্ন রকমের মাল, জিনিসপত্র রুকিয়া করার জন্য নিয়ে আসতে বলল। তখন আমি তার কথা মতো সমস্ত জিনিস নিয়ে আসি বাজার থেকে। তারপর কবিরাজ 2টি বৃত্ত আঁকলেন এবং একটাতে তিনি এবং একটাতে তোর মামানিকে বসেন। তখন কবিরাজ বিভিন্ন দোয়া কালাম পড়তে শুরু করলেন। অনেকক্ষণ পর তোর মামানির ভেতর থেকে হঠাৎ করে বলে উঠল, পীরে কবিরাজ, আমাকে ডেকেছিস কেন? তখন কবিরাজ বলল, তুই এই মহিলাকে কেন ধরেছিস, সত্যি করে বল। হ্যাঁ, এই মহিলার সাথে তোর কি করেছিস, সত্যি করে বল। তখন তোর মামানির ভেতর থেকে কে আসে বলে উঠল, ও আমার সাথে, জানিস ওর স্বামী একটা মাছ কিনেছিল বাজার থেকে আনার সময়। আমি রাস্তায় অনেকবার মাছটা খাওয়ার জন্য চেয়েছিলাম, কিন্তু দেয়নি। ওর স্ত্রী যখন মাছ মারছিল আমি খেতে চেয়েছিলাম, আমাকে খাতে দেয়নি, আমার ভাত পুড়িয়ে দিয়েছে, তাই আমি ওকে শাস্তি দিচ্ছি। তখন কবিরাজ বলল, দুয়াকে ছেড়ে চলে যা। তখন অমরটি বলল, না, আমি যাব না, আমি শেষ না করে যাব না কোথাও। তখন কবিরাজ রেগে যায় এবং পানি পড়া ছুড়ে মারে অবরটির গায়ে। তখন অবরটি অনেক চিল্লাপাল্লা করতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। তখন কবিরাজ বলল, ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, এখন বল কখন যাবি আর কখন এখানে ক্ষতি করবি না বল। অবরটি তখন বলে উঠল, একটা শর্ত আছে, আমাকে 1 হালি মাছ সামনের অমাবস্যার রাতে ওই বীরের সৌরা গাছের নিচে দিয়ে আসতে হবে, তাহলে আমাকে ছেড়ে যাব। তখন কবিরাজ রাজি হয়ে যায়। তখন সে জিনটি কবিরাজকে বলল, তুই চলে যাচ্ছিস, এর প্রমাণ কি বল, সত্যি করে বল। তখন সে আবরটি বলল, আমি তোর জুতা কামড়িয়ে চলে যাব। তখন আবরটি জুতা কামড়িয়ে চলে যায়। তখন কবিরাজ পানি পড়া দেয় আর 2টি মাদুরি দেয় ব্যবহার করবার জন্য। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমার মামানি এখনো গলা বাঁকা হয়ে গেছে। ভালো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এটাই ছিল আমার মামার সাথে শোনা সত্য ঘটনা। ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। লেখার মধ্যে বহু ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ভৌতিক কথা চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। Walaikum assalam, Joe Bhai. Thank you very much for your beautiful story. And I personally believe আপনার এই স্টোরিটা সবার কাছে ভালো লাগবে, বিকজ স্টোরিটা কমন কিন্তু খুব আনকমন একটা প্যাটার্নে আপনি লিখেছেন। ভালো ছিল স্টোরি টেলিং, সবকিছু মিলিয়ে এবং বানান বনেন বা সবকিছু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে ইউনিক একটা ব্যাপার লিখবে আজকের এপিসোডের স্টোরিটা। সো আমি চলে যাচ্ছি পরবর্তী
পরবর্তী ঘটনায় ভাই আপনার কাছে যদি এরকম আরো স্টোরি থাকে, ডিফারেন্ট স্টোরি থাকে, ডেফিনেটলি আপনি ইউনিক স্টোরি থাকলে তো কথাই নেই, আপনি ডেফিনেটলি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলাম। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। অক্টোবর 2018, 5 বাগ গফরগাঁও, ময়মনসিংহ। পরন্ত বিকেল, বাড়িগুলোর পেছনের দিকে পতিত জমি ছেলে মেয়ে গোল্লা চোট খেলছে। ওদের প্রতিদিনকার রুটিন এটা। আসলে আজানের কিছুক্ষণ পর থেকে একে একে জড়ো হতে থাকে তারা। কেউ কাউকে ডাকতে হয় না, সবাই গোল্লা চোটের মগ্ন থাকলেও একটু আড়ালে ক্ষেতের আইলে একা বসে আছে শুভ্রা। কদিন ধরে মেয়েটার যে কি হলো, কারোর সাথে কোনো কথা বলে না, শুধু একাকি বসে থাকে সারাটা দিন। 17 অপরূপা শুভ্রা স্থানীয় সরকারি স্কুলের ক্লাস 9 মেধাবী ছাত্রী। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ছেলেমেয়েরা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। শুভ্রা বসে আছে। কিছুক্ষণ পর মেছো বোন প্রমি এসে কাঁধে ধরে বাড়িতে নিয়ে গেল শুভ্রাকে। ছোট বোনের চিন্তায় মেয়েটার মন যেন খারাপ। 3 ভাই 4 বোন আর বাবা মাকে নিয়ে ওদের এই বড় একটা পরিবার। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা তালু মিয়া নিজের চায়ের দোকানে বসে, বড় ভাই ঢাকার গার্মেন্টসে কাজ করে, বাকিরা এখনো ছোট। পরিবারের এতজন মানুষের চলার খরচ জোগাড় করা বাবা ভাইয়ের কাছে বড্ড কষ্টকর। এই অবস্থার মাঝে সেছো মেয়েটার মানসিক চিকিৎসায় ডাক্তারের খরচ রীতিমতো মরার উপরে খাড়ার খা। শুভ্রার সমস্যাটা সূত্রপাত বন্ধুত্বের শেষ দিয়ে। বন্ধুত্ব বললে ভুল হবে, হয়তোবা আরো কিছু বেশি হলে ভালো ছিল। ছেলেটি আর কেউ নয়, তার ফুফাতো ভাই শ্যামল। নানু বাড়ি বেড়াতে আসার ছলে মামাতো বোন শুভ্রার সাথে শ্যামলের বন্ধুত্ব বেশ অনেকটা দিন পুরনো। সেপ্টেম্বর 2018, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে খুব শীঘ্রই ডিপ্লোমা শেষ করবে শ্যামল। পরিবারের অবস্থা ভালোই। নান্দাইল থানার কোনো একটি গ্রামে তাদের পরিবারের নিবাস। সেখানে নিজেদের ব্যবসা আছে। মায়ের ইচ্ছা 2 ভাইকে একসাথে বিয়ে করাবে। বড়জনের কাবিন হয়ে গেছে, অপেক্ষায় আছে এবার ছোটটার ডিপ্লোমা শেষের। ভাইজের সাথে আন্তরিক সম্পর্কের কথা সাহেনা বেগমের কানে এসেছে বেশ কয়েকবার। শোনার পরেও বেজায় চটেছিলেন তিনি। একে সৎ ভাই, তার উপর আর্থিক অবস্থা স্বচ্ছতায়, এবং শ্যামলের বাবা একটি বিষয়ে কঠিন গলায় নাকচ করে দিয়েছেন। সেবারই দুজনেই আচ্ছা মতন করে শাসিয়েছিলেন ছেলেকে। সাথে পুরো দমে পাত্রী দেখে একদম আংটি পরে এসেছে মেয়েটাকে, এবং শ্যামলের অন্য কোনো পথ না থাকায় বন্ধুদের ইতি টানতে হয়েছে শুভ্রার সাথে। সে থেকে শুভ্রার এই অবস্থা শুরু। হয়তোবা এই মানসিক ধাক্কাটা নিতে পারেনি সে। নভেম্বর 2018, দিন দিন শুভ্রার পাগলপানা যেন বেড়ে চলায় গ্রামের মানুষদের কানাঘুষা শুরু হয়েছে শ্যামল শুভ্রার ব্যাপারটা নিয়ে। মাঝে মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ফোন আসে সাহেনা বেগমের কাছে। অনুরোধ, তোমার ছেলের জন্য আমার মেয়েটার জীবন নষ্ট করে দিও না, দয়া করে একটা বিহিত করো। বিহিত করো শব্দটা শুনে থেমে যায় সাহেনা বেগম। বিড়বিড় প্রত্যুত্তর বলে, বিহিত তো করতেই হবে দেখছি। সময়টা বের করে ছুটে গেলেন স্থানীয় নন্দাইল এক কবিরাজের বাড়িতে। কবিরাজের কাছে ঘটনার ব্যাখ্যার পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে সাহেলা বেগম। শুক্রবার সকালে গন্তব্য তার বাবার বাড়ি 5 বাগের কোনো এক গ্রামে। সাথে কবিরাজ প্রসাদ। মিষ্টান্ন জাতীয় সেই প্রসাদ নিজেদের আপন ভাইয়ের বউ তান্নির কাছে নিয়ে আসে সাহেলা বেগম। সাথে দায়িত্ব শুভ্রাকে যেন শীঘ্রই খাইয়ে দেওয়া হয় এই প্রসাদ। 22/11/2018 গতকালের দেওয়া সেই দায়িত্ব আজ সকলে যথাযথভাবে পালন করতে পেরেছেন তান্নি ভাবি। শুভ্রা সেই সকাল থেকে ছটফট করছিল। বাবা মায়ের দুশ্চিন্তা যেন বেড়ে গেছে। কয়েক বাড়ি পরে বান্ধবী ও সম্পর্কে চাচাতো বোন সাইমার বাড়ি। নিজের দাদু না থাকায় সাইমার দাদু নিজেকেই দাদু ভেবে রীতিমতো শুভ্রা তিনি এসে দোয়া পরে ফু দিচ্ছেন শুভ্রাকে। শুভ্রা তথা সাইমার এই দাদু দূর দূরান্ত অব্দি পরিচিত। লোকে বলে তিনি নাকি অনেক কিছুই সমাধান করে দিতে পারে। তবে শুভ্রার ব্যাপারে দাদু জানিয়ে দেন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে বিষয়টা জটিল হওয়ার কারণে বড় কোনো খোঁজের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ শুভ্রার বাবাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে শুভ্রার অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হতে যাচ্ছে।
দিন দিন চুপচাপ মনমরা হয়ে থাকছে শুভ্রা। এবারে দ্রুতই মিশে যাচ্ছে বিছানার সাথে। তার ভাষ্য মতে তান্নি কাকি কিছু একটা খাইয়েছে আমাকে। তান্নিকে জেরা করেও তিনি কোনো উত্তর পায়নি। ওদিকে বাবা ভাই শুভ্রাকে নিয়ে একের পর এক ডাক্তার কবিরাজকে নীতিমতো কবিরাজের ছুটে চলেছেন। ডাক্তার কবিরাজ কিংবা হুজুর তান্ত্রিক কোনো কিছুতেই সুসমাধান পাচ্ছেন না। 28/11/2018 শুভ্রাকে বাড়ি থেকে 70 কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ডাক্তার একাধিক টেস্ট করেও কোনো রোগ নির্ণয় করতে পারছেন না। স্যালাইন চলছে। 29/11/2018 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার কোনো রোগ ধরা না পারার কারণে সিদ্ধান্ত নিয়েছে আজ রিলিজ দিয়ে দেবেন। তার মধ্যে একজন সিনিয়র ডাক্তারের উপদেশে সবকিছু মেডিকেল সায়েন্স করে নির্ণয় করা যায় না। মানে যে ভালো কোনো হুজুর কবিরাজ দেখান সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুভ্রাকে নিয়ে পরিবারে ফিরে যাচ্ছে গফরগাঁও হয়ে নিজ গ্রামে। অনেকে শুভ্রাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে। দাদু সাইমার বাবা শফিককে নিয়ে আসে শুভ্রার বাড়িতে এবং শফিক সাহেব খোঁজ পেয়েছেন এক হুজুরের। শুভ্রার বাবা ভাই আর সাথে শফিক সাহেব কিছুক্ষণের মধ্যে রওনা হয় সে হুজুরের বাড়িতে। এই রাতে হুজুরের বাড়িতে শুভ্রা ঢুকতেই হুজুরে ছটফট করে উঠল। খালি পাতিলে পানি কিসব যেন ফু দিচ্ছেন তিনি। উপস্থিত সকলের ভাষ্য মতে তখন সবাই সেই পাতিলের খালি পানিতে দেখতে পায় একটা আধমরা শিং মাছ। শরীরের তথা গলার অংশে শক্তভাবে বাঁধা একটা তাবিজ। হুজুরের ভাষ্য মতে মাছটার সাথে সম্পর্কিত শুভ্রার জীবন শক্তি। মাছ যত বড় হবে গলার তাবিজ ততই শক্ত হবে, কঠিন হয়ে পড়বে মাছের বেঁচে থাকা। সাথে শুভ্রারও বড্ড দেরি করে ফেলেছে শুভ্রার পরিবার। হাতে খুব কম সময় অবশিষ্ট আছে তাদের এবং শুভ্রাকে এই অভিশপ্ত থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আগামীকাল সকালের মধ্যেই কাজ শুরু করবে হুজুর। বাড়ি ফিরে আসে শুভ্রারা। জফর ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, শুভ রাত্রি সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। যে ঘটনা পাঠিয়েছেন কিনা তার কোনো নাম ঠিকানা আমি জানি না, বাট স্টোরিটা একটু আনফিনিশড বা আমরা যেটাকে বলি ইনকমপ্লিট থেকে গেল স্টোরিটা। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে লাস্টে কি হলো, বাট যতক্ষণ বলছিলাম ততক্ষণে মনে হচ্ছিল কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা সিমটমস রিলেটেড কিছু একটা পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল। বাট ওভারঅল বলবো ইটস লিটারালি অনেক গুড একটা স্টোরি ছিল, অনেক ক্রিপি টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, কেমন আছেন ভাই? আমার নাম রাব্বি, গ্রামের বাড়ি চাঁদপুর, থাকি ঢাকাতে। ঘটনা 1, কালো জাদু। কালো জাদু কি তা আমরা সবাই জানি। কারো ক্ষতি করার জন্য এই জঘন্য কুফরি কালাম তো করাই হয়ে থাকে। চলুন মূল ঘটনায় যাওয়া যায়। এটা আমার এক অফিসের কলিগের সাথে করে যাওয়া সত্যি ঘটনা। তার নাম বলা যাবে না, নিষেধ আছে। সে থাকে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের পাশের একটি এলাকায়। হঠাৎ একদিন সে কোন কারণ ছাড়াই সে মাথা ঘুরে পড়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার ফ্যামিলির অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো উপকার পাচ্ছে না। রিপোর্ট সব ঠিক, কিন্তু তার শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তার পরিবারের সবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। একদিন তার বাবাকে একজন লোক বলে ফেললো, অনেক তো ডাক্তার দেখালেন, এটা মনে হয় কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা, হুজুর দেখান। তার বাবা মানে আমার কলিগের বাবা এইসব হুজুর কবিরাজ বিশ্বাস করতেন না। তারপরেও তার ছেলের কথা ভেবে একজন হুজুরের কাছে গেলেন। হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে হুজুর বললেন, আপনারা কার আসুন। তারা পরের দিন গেলেন এবং তখন হুজুর যা বললেন তা শুনে পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন। কারণ তাদের ছেলেকে কেন জাদু করা হয়েছে, তা কে করেছে তাও বলে দিলেন, কিন্তু তারা
বিশ্বাস করতে পারেনি, কারণ হুজুর বলেছে যে তার ভাই জমির লোভে নাকি তাকে ক্ষতি করেছিল, জাদু করতে চাইছিল। কিন্তু এত কিছুর ভেতরে আমার কলিগের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। তাই এই হুজুরের কথা বিশ্বাস না করে অন্য একজন হুজুরকে দেখানো হলো। যে হুজুর যখন একই কথা বললেন তখন তাদের বিশ্বাস হলো। তখন আমার কলিগের বাবা পরের যেই হুজুরকে দেখালেন তাকে বললেন, হুজুর এর উপায় কি? আমার ছেলেকে ভালো করার কোনো উপায় নেই? তখন হুজুর বলেন, চেষ্টা করে দেখতে পারি। আপনি কাল 3 কেজি মিষ্টি আর একটা কালো মোরগ নিয়ে আসবেন আর পবিত্র পবিত্র হয়ে আসবেন, কেমন? এই বলে হুজুর তাদেরকে পাঠিয়ে দিলেন। আর পরের দিন যখন আবারও কলিগের বাবা হুজুরের কথা মতো সবকিছু জিনিস নিয়ে হুজুর তার মতো করে আবারও সেই কলিগকে সুস্থ করেন। তো যে সময় এই ছিল আমার প্রথম ঘটনা। এবার আসি আমার দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি 1990 সালের দিকে নারায়ণগঞ্জে। আজকের মতো অতটা আধুনিক ছিল না। এক লোক জমি কিনেন এক দামে এবং খুব কম দামে জমিটি ছিল জঙ্গলে পরিপূর্ণ। লোকটি ভাবলেন যে জমিটি পরিষ্কার করে এখানে যে বাড়ি বানাবেন, কিন্তু সমস্যা শুরু হলো এখান থেকে। যখনই সে জমি পরিষ্কার করার জন্য লোক ঠিক করলেন তখনই সে ঘুমের মধ্যে দেখতে পেলেন কেউ একজন তাকে বলছে এমন কাজ না করতে, কারণ এইটা তাদের থাকার জায়গা। প্রথম দিকে সে এতটা পাত্তা দেয়নি, ভাবতো যে এইটা হয়তো বা দুঃস্বপ্ন। যখন একই ঘটনা বারবার করতে থাকে তখন সে বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তারপর সে একজন হুজুরকে ডেকে আনে। হুজুর জমি দেখে বলে উঠলো যে এখানে একদল জিন বসবাস করছে, তারা অনেক খারাপ কিছু একটা করতে পারবে না। এই বলে সেই হুজুরকে চলে যায়। কিন্তু জমির মালিক অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর আনেন আর তার মাধ্যমে জমি অনেক কষ্টে বন্ধ করেন, যার ফলে সেই জমির মালিকের অনেক ক্ষতি হয়ে যায়। এখন সেই জমিতে 4 তলার বাড়ি ফিরেছে এবং 3 থেকে 4 তলাতে আর কেউ থাকতে পারে না। দ্বিতীয় তলাতে অনেক সমস্যা হয়েছে, যেমন দুপুরের আওয়াজ, মশলা পিসার আওয়াজ, আবার মনে হয় কেউ যেন হেঁটে যাচ্ছে, এরকম সহ আরো অনেক সমস্যা। তারপরেও কিছু মানুষ সেই বাড়িতে আছে, কারণ সে বাড়ি ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। তো ভাইয়া, এই ছিল দ্বিতীয় ঘটনা। এবার যাওয়া যাক শেষ ঘটনায়, নিজের সাথে করে যাওয়া সত্যি ঘটনা, আগে কখনো করিনি। আসি 3য় নম্বরের স্টোরিতে। আমি রাব্বি তখন থাকতাম মাহমুদপুরের ঢাকা উত্তর নামক এক এলাকায়। ঘটনাটি আরো 13 থেকে 14 বছর আগের। তখন এত বাড়িঘর ছিল না, আর তখন ছিল গরমকাল। তো আমি আর আমার বাবা যাচ্ছিলাম ছাদে ঘুমাতে। এত গরম যে ঘুমানো সম্ভব না, তো গেলাম ছাদে ঘুমানোর জন্য। কিছু সময় পর দেখি আমার বাবা পাশে নেই। ভাবলাম হয়তো বা কোনো কারণে নিচে গেছে, আর সময় হবে তো 2 থেকে 3 মিনিট। আরো ভাবলাম হয়তো বা একতলা গেছে। তার পাশে ছিল বাগান বাড়ি, মানে অনেক রকমের গাছগাছালি। বাগান বাড়ি না বলে ভূতের বাড়ি বলা ভালো হবে। তো যাই হোক, বাবাকে দেখলাম না। হঠাৎ মনে হলো কান্নার আওয়াজ, যেন ভয় ভয় পেলাম, কারণ আওয়াজটা আসতে সে বাগান বাড়ি থেকে রীতিমতো সেখানে আর কেউ থাকে না। হঠাৎ আমার সামনে এমন একটা জিনিস দেখলাম যা আমি কাউকে বোঝাতে পারবো না। হঠাৎ দেখি আকাশে অনেক মেঘ, কিন্তু না ছিল কোনো অসম্ভব, কারণ আমরা যখন ছাদে যাই তখন আমাকে কোনো মেঘ ছিল না। জানি না ভাইয়া ঘটনাটা কেমন হলো, তবে ঘটনাটি শেয়ার হলে অবশ্যই খুশি হব। এত কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিদ্রোহ গল্প লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে খাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রাব্বি বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ রাব্বি ভাই, 5 মিনিটে ছোট ছোট 3টে স্টোরি শেয়ার করেছেন, অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আপনাদের সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে, অ্যান্ড স্টোরিটা না, স্টোরিগুলো ভালো লেগেছে। আই বিলিভ আপনার কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। আমরা আবার একটা ছোট স্টোরিতে চলে যাবো। আজকের স্টোরিগুলো কিন্তু অনেক ছোট ছোট, অ্যান্ড আশা করছি বেশ ইউনিক। অবশ্যই বলবো ইউনিক, ডেফিনেটলি। সো আমি চলে যাচ্ছি আরেকটি ছোট ঘটনায়। আশা করছি ছোট ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ভৌতিকতার জন্য স্টোরি। আসসালামু আলাইকুম ভৌতিকতা পরিবারের সবাই কেমন আছেন? জেফরি খান ভাই ভালোর দলই আছেন। আমি দেওয়ান মোহাম্মদ জহিরুল ইসলাম, ভৌতিকতার একজন স্টোরি টেলার। আমার বাসা ঢাকা গাজীপুর। আমি সৌদের প্রবাসী। আমি ঘটনা কালেক্ট করি, সত্যি ঘটনা নিয়ে চলে আসলাম। এটা গাজীপুরের খুব পপুলার একটা এলাকার ঘটনা, তাই নাম বললাম না। বলছেন মাসুম কাকা। শোনো ভাতিজা, 2018 সালে সত্যি একটা ঘটনা বলি। আমাদের বাড়ির পাশে মাঠ আছে না, ওইখানে একটা গাব গাছ ছিল। খুব ভয়ঙ্কর কিছু থাকে বলে শোনা যেত, এবং গাব গাছটার পাশে অর্ধ বিল্ডিং দেখা পড়তো। বিল্ডিংটা দাঁড়িয়ে প্রায় 30 বছর হয়ে গেছে, আর কখনো বানাতে পারবেও না। আমি বললি, আচ্ছা কাকা খুলে বলেন না ঘটনাটা। তখন কাকা আবার বলা শুরু করলো, কোনো একটা কোম্পানি এখানে ফ্যাক্টরি বানাবে বলে ঠিক করে। তারা সবকিছু নিয়ে যখন কাজ শুরু করে দেয়, তার এক এক করে তাদের যন্ত্রপাতি হারিয়ে যেতে শুরু করে। তারা প্রথম মনে করে হয়তো বা চুরি হয়ে যাচ্ছে। তারা বিষয়টি নিয়ে তেমন একটা ভাবে না, এবং রাতে পাহারাদার ঠিক করে। তো রীতিমতো কেটে যায় 2 দিন, আর 2 দিনে কাজ বন্ধ রেখেছিল তারা। 45 জন লোক একসাথে কাজ করছিল। একটা সময় কাজের ফাঁকে তারা একটা আওয়াজ শুনতে পায়। তারা ছুটে গিয়ে দুজনের মাথা ছাড়া লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে কাজ বন্ধ করে দেয়। পরের দিন সকালে আরো লাশ পাওয়া যায়, এবং লাশটা ছিল 3 খণ্ড লাশ, তার মাথা পাওয়া যায় না। লাশটা ছিল এমন কাঠার করাত দিয়ে যেন কাটা হয়েছে এমন দেখতে। তো সব কাজ বন্ধ করে দিয়ে তারা চলে যায়। এটা শুনে গ্রামের কেউ ওই জায়গায় পাশ দিয়ে হাঁটে না। কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই জায়গাটা কিনেছিল তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারপর তাকে জ্ঞান ফিরানো হলো, এবং সে বলেন, আমি কাল রাতে স্বপ্ন দেখি কেউ একজন মারা গেছে, এবং জায়গাটা দখল করে নিয়ে আসে। তাদের বাধা দেওয়ার জন্য আমি এখানে চলে আসি, আর দেখি কেউ নেই সেখানে। অনেক ঘোরাঘুরি করার পর যখন চলে আসছি, তখন হঠাৎ চাচার কান্নার আওয়াজ শুনতে পাই। আমি ভাবলাম হয়তোবা কারো বাচ্চা চলে এসেছে। তো আমি বাচ্চাটা দেখার জন্য কাছে গেলাম, কাউকে দেখি না। আবার চলে আসছিলাম, এমন সময় কেউ একজন আমার কানে কানে বলল, খোঁজাস কোথায়? আমাকে নিবি না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এখানে আমি 100 বছর ধরে থাকি। ওই যে গাব গাছটা আছে না, ওটা আমার বাসা। তোরা আমাকে এখান থেকে তাড়াতে এসেছিলে, কাউকে ছাড়বো না, কাউকে না। আমি বললাম, কে তুমি? সামনে আসো। একটু পর দেখি একটা অপর, যার কোনো মাথা ছিল না, চোখ দুটো ছিল বুকের ভেতরে। উফ, কি যে বিভৎস ছিল দেখতে, বলে বোঝানো যাবে না। এটা দেখে আমি যেন অজ্ঞান হয়ে যায়। তারা অনেক হুজুর কবিরাজের কাছে গেল, কিন্তু কোনো লাভ হয় না। পরের দিন জায়গায় মালিক স্বপ্নে দেখে অপরটা বলছে, 11টা বাচ্চা মাথা দিলে আমি চলে যাব। তো সে রাজি হয়ে যায়, এনে বিল্ডিংটা রীতিমতো শুধু নিচতলা পর্যন্ত করতে পারে। একটা সময় সে আবর্তি দেখা দেয়, এবং বলে যায় একদিন পর শ্রমিকদের মাথা ছাড়া লাশ পাওয়া গেল। এবং জায়গাটার মালিক তখন আবারও হুজুর নিয়ে আসে। তখন কিছুই হয় না। হুজুর বলল, একবার অনেক কষ্টে দানবটাকে আটকাতে পেরেছিলাম, এখন শক্তিশালী হয়ে গেছে, তাই এখন আর আটকানো যাবে না। তাকে যদি আমি আটকাতে চেষ্টা করি তাহলে আমি নিজেই মারা যাব। এই বলে হুজুরটা চলে যায়। আর পরের দিন জায়গার মালিকের মাথা ছাড়া লাশ পাওয়া যায়, ওই গাব গাছের নিচে পাওয়া যায়। সেই থেকে আজও এই জায়গাটা ওই অবস্থায় আছে, এখনো কোনো বিল্ডিং বানাতে পারেনি। তো এটাই ছিল ঘটনা। আমি গুগল থেকে জায়গাটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে উদ্দেশ্য করে বলি, আমার ঘটনাগুলো একটু ছোট হয়ে যায়, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। লাভ ইউ ভৌতিকতার পরিবারের সবাইকে। প্রিয় জসিম ভাই, আপনার জাদুকরী কণ্ঠে ঘটনা শোনানোর অনুরোধ রইল। সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন প্লিজ। ভৌতিকতা অনেক দূর এগিয়ে যায়। সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ জহিরুল ইসলাম ভাই ফর এ বিউটিফুল স্টোরি। এবং স্টোরিটা কিন্তু সত্যি অদ্ভুত সুন্দর ছিল। আমার প্রথম থেকে স্টোরিটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনেকদিন পর একটা স্টোরি দিলেন, অ্যান্ড ভালো লেগেছে। স্টোরিটা কিন্তু সিলেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ শেয়ারও করে দিলাম। অ্যান্ড আপনার প্রতিটা স্টোরি কিন্তু এর আগেও শেয়ার করেছি, মাশাআল্লাহ। অ্যান্ড আপনার প্রতিটা স্টোরি সত্যি মনের মতো সুন্দর স্টোরি হয়, মাশাআল্লাহ। বলতেই হবে যে ইউ আর এক্সেপশনাল স্টোরি টেলার। থ্যাংক ইউ ভেরি মাচ।
সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভীষণ রকম সুন্দর লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম কলিজার জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই এবং ভৌতিকতার সকল লিসনার্সগণ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এটা আমার পাঠানো ভৌতিকতার 2 নম্বর ঘটনা। আমি আর দেরি না করে সরাসরি আমার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমার বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কোনো একটি গ্রামে। জেফরি ভাই, ঘটনাটি এর আগে কোথাও প্রচার হয়নি। ঘটনাটা ভালো লাগলে আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন। এবার ঘটনায় যাওয়া যাক। জেফরি ভাই মনে করেন 2 বছর আগে মারা গেছেন। তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে বিষয়টা কেমন হবে? সেরকমই এক ঘটনা শুনতে যাচ্ছেন। ঘটনাটা গ্রামের অনেক মানুষ জানে, তাই সকলের ছদ্মনাম ব্যবহার করছি। মামুন সাহেব আমাদের গ্রামের প্রধান ছিলেন। তিনি যা বলতো গ্রামের মানুষ তাই করত। লোকের মুখে শোনা মানুষটা নাকি অনেক ভালো ছিল। আমাদের গ্রামের মসজিদের ফজরের আজান দিত, কিন্তু তিনার বাসা ছিল মসজিদ থেকে অনেকটা দূরে এবং প্রতিদিনের মতো সেদিনও ফজর আজান দিতে বাইরে হলো। মামুন সাহেবের বাড়ি থেকে মসজিদে আসতে একটা তাল গাছ পড়ে, তার পাশে গোরস্থান, তারপরে মসজিদ। মামুন সাহেব হাঁটতে হাঁটতে ওনার চোখ মুখ তো রীতিমতো তাল গাছের দিকে। তিনি দেখলো যে তাল গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। তিনি বলল, কে ওখানে? পরে তাল গাছের নিচ থেকে জবাব আসলো, আমি চাচা। মামুন সাহেব বলল, ও আশিক, ভাতিজা কোথায় গিয়েছিলে? আশিক ভাই কোনো জবাব দিল না। মামুন সাহেব ভাবলো যে মন খারাপ। পরে গোরস্থানে যাওয়ার পরে আশিক ভাই বলল, চাচা, সেদিন আপনি যদি পুলিশকে বলতেন এইটা আমার ভাতিজা, তাই আমার লাশটা এভাবে কাটে না। এই বলে আশিক তার আসল রূপে এলো। এটা দেখে মামুন সাহেব বলল, আল্লাহ, এই আশিক তো 2 বছর আগে মারা গেছে। পরে আশিক হাসতে হাসতে বলল, চাচা, তাহলে মনে পড়েছে? মামুন সাহেব আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। পরে একজন লোক বলল, মামুন সাহেব অসুস্থ মনে হয়, তাই আজান দিতে আসেনি। তাই তিনি আজান দিতে চলে এলো। কিন্তু তিনি এসে যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না। তিনি দেখলো মামুন সাহেব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এটা দেখে তিনি দৌড়তে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব আর আরেকজন মামুন সাহেবকে রীতিমতো ওনার ঘরে নিয়ে আসে এবং ওনারা ফজরের নামাজে যায়। নামাজ থেকে এসে মামুন সাহেবকে ঝাড়ফুঁক করে সকাল 10টার সময় ওনার জ্ঞান ফিরে। পরে ইমাম সাহেবের কাছে 3টার সময় সবকিছু খুলে বলা হয়। 1 বছর পরে মামুন সাহেব মারা যায়। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের নাসিব করেন। আপনারা ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনাটা একটু বাকি আছে। মামুন সাহেব মরার কিছু বছর পরে আমাদের গ্রামে এক লোক, তার নাম আশরাফ আলী, তিনি একদিন শ্বশুর বাড়িতে যায়। ওনার বাড়িতে গরু আছে, তাই তিনি সেই রাতেই চলে আসতে লাগে এবং আশরাফের বাড়িতেও একটা রাস্তা দিয়ে যেতে হয়। আশরাফ ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর আল্লাহ আল্লাহ উঠছে। হঠাৎ করে আশরাফের পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভাই, কোথায় গিয়েছিলে? আশরাফ পিছন করে দেখলো আশিক। আশিক এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল আশিক তো মারা গেছে। আশরাফ ভাই বলল, এত রাতে এখানে কি করিস? চল বাড়িতে যাই। আশিক বলল, কোথায় যাবো? আমার বাড়ি তো এখানে। এই কথা শোনার পর আশফাক এক চিৎকার দিয়েও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মানিক নামের এক লোক সকালে ঘাস কাটতে এসে দেখলো আশরাফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মানিক নামের লোক আশরাফকে ঘরে তুলে নিয়ে আসে। তারপর সকালে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। অনেক ভয় পাওয়ার কারণে আশরাফের 3 দিন পরে জ্ঞান ফিরে আসে। আশরাফ এখনো বেঁচে আছে। যে ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনানোর অনুরোধ রইল। 761তম এপিসোডে এত সুন্দর হয়েছে ভাইয়া। আমার বাবা বলল সবগুলো আমি যেন চোখের সামনে দেখছিলাম। ঘটনাগুলো এতটাই জীবন্ত করে আপনি শেয়ার করেছিলেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরিটা আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। খুবই সুন্দর একটা স্টোরি ছিল। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। ভালো ছিল, ডেফিনেটলি ভালো একটা স্টোরি ছিল। আর এরকমই স্টোরি আমি বেসিক্যালি চাই আপনাদের কাছ থেকে, মানে ছোট হোক, হোয়াট এভার ইট ইজ, বাট স্টোরি ডেপথ ইজ অ্যানাদার লেভেলের বেশি জোস ছিল। অসম্ভব ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আমাদের হাতে কিন্তু আর মাত্র সত্যি কথা বলতে একটাই স্টোরি হাতে মজুদ আছে। আশা করছি আপনাদের কাছে স্টোরিটা শেয়ার করতে পারলেই আমি চলে যেতে পারবো পরবর্তী এপিসোডে। সো দেরি না করে আমাদের সর্বশেষ দুটি স্টোরি আছে, খুবই ছোট দুটি স্টোরি আছে। না বিলিভ আপনাদের কাছে ভালো লাগবে দুটি স্টোরি। চলে যাই দুটি স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জেফরি ভাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি শাহরিয়াজ হোসেন, জেলা ঝিনাইদহ, থানা শৈলকুপা, কুমিরদাহ গ্রাম থেকে বলছি। ঘটনার নাম কালো জাদু বা বানমারা। বেশি কথা না বলে মূল ঘটনায় প্রবেশ করলাম। আমি 2022 সালে বিয়ে করেছি। আল্লাহর রহমতে বিয়ের 6 মাসে বেশ ভালোই কেটে গেল। হঠাৎ করে আমার স্ত্রী প্রচণ্ড পেটে ব্যথা করতে লাগলো। আমি আমার স্ত্রীকে বললাম যে তোমার কি হয়েছে? আমার স্ত্রী আমাকে বলল যে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে। এরপর আমি আমার স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। এরপর ডক্টর আমার স্ত্রীকে চেক আপ করে বলল যে গ্যাসের সমস্যা। এই বলে ডক্টর অনেক ওষুধ দিল। ওই ওষুধ খেয়ে আমার স্ত্রী কোনো পরিবর্তন হলো না এবং দিন দিন শুকিয়ে যেতে লাগলো। এরপর ওকে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরে কোনো লাভ হয়নি। এভাবে কিছুটা দিন কেটে গেল। তারপর হঠাৎ করে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো। সে বলে উঠলো, ভাই কেমন আছেন? আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আমি বলে উঠলাম, খুব একটা ভালো না ভাই। সে বলে উঠলো, কেন, কি হয়েছে ভাই? আমি তাকে বললাম, ভাই আমার স্ত্রীর শরীরটা তেমন একটা ভালো না। সে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। আমি বলে উঠলাম যে আমার স্ত্রী প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছে। সে আমার কথা শুনে আমাকে বলল, ডাক্তার দেখাননি? আমি বললাম, দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। এরপর সেই ভাইটি বলে উঠলো, তাহলে আমার পরিচিত এক মহিলা কবিরাজ আছে, তার নাম তারা কবিরাজ, তাকে দেখাতে পারেন। এরপর সেই ভাইটির ঠিকানা দিয়ে গেলাম সেই মহিলা কবিরাজের কাছে। তারপর সেই মহিলা কবিরাজ তার উপরে রুকা করে বলে উঠলো, আপনার স্ত্রীর উপরে কালো জাদু নয় বা বান মারা হয়েছে, এই বলে যে আপনার স্ত্রী পেট ফুলে গেছে। এরপর আমি বলে উঠলাম, কে করেছে, সমাধানই বাকি। সে মহিলা কবিরাজ বলে উঠলো যে আছে, কিন্তু অনেক কঠিন হবে। এই বলে আমাকে 10টা তাবিজ আনতে বললো। আমি 10টা তাবিজ এনে দিলাম। এরপর 10টি তাবিজের ভেতরে কিছু গাছ মন্ত্র পড়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে আমার হাতে দিয়ে বললো যে বাড়ির পাশে পুঁতে রাখতে বলে। তার বন্ধুদের জিনের মাধ্যমে আমাদের বাড়িটা বন্ধ করে দিতে বললো। আর বলে উঠলো, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এরপর আমি বাড়িতে এসে তাবিজগুলো নিয়ে যথাযথভাবে স্থানে পুঁতে দিলাম। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হলো না। সবাই দোয়া করবেন, আমার স্ত্রী এখন অনেক ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমার ঘটনা শেষ করলাম। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন, আর কততম এপিসোডে শেয়ার করবেন জানিয়ে দেবেন, এবং দয়া করে অবশ্যই জানিয়ে দেবেন, মেসেজ করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরিটা কিন্তু শেষ করে ফেললাম। এবং একই সাথে বলতে হবে যে আজকের এপিসোড অনেকগুলো স্টোরি ছিল, বাট ছোট স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ যে ছোট স্টোরি হলে কি হবে, স্টোরিগুলো আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। অ্যান্ড সত্যি ভালো লাগলেই কষ্ট সার্থক হয়ে যাবে। অ্যান্ড বিলিভ করি আমি এটা, যে আপনাদের কাছে ঘটনা ভালো লাগে সবসময়। দ্যাটস ওয়াই বারবার দারুণ স্টোরি কানেক্ট করা এবং আপনাদেরকে শোনানো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই হোপ আপনাদের আর কোনো টেনশনের কিছু নেই। আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমি আবারও ফিরে আসবো আগামীকাল নতুন এপিসোড নিয়ে। আছে কিন্তু অবশ্যই আরেকটা এপিসোড চলছে, সেটা কিন্তু কেউ মিস করবেন। যেটা চলছে সেটা অবশ্যই সবাই শুনবেন, 780তম এপিসোড। অ্যান্ড 780তম এপিসোড আপনারা যারা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। ডেফিনেটলি একদিনে 2টো প্রিমিয়ার এপিসোড কিন্তু
শোনা কিন্তু একই সাথে টাফ ব্যাপার আমি বিলিভ করি। সো দ্যাটস বলবো যে আপনারা ডেফিনেটলি জানাবেন যে কেমন লাগছে আপনাদের স্টোরি। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, আমি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আর শুভরাত্রি সবাইকে।